বেলুচিস্তানে হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত। এ বাংলা নয়, পাকিস্তানের মসনদ কাঁপানো মাহরাং বালোচের হুঙ্কার। আমেরিকা দূর হও স্লোগানে উত্তাল ভেনিস, মার্কিন রাষ্ট্রদূতের সফর ঘিরে রণক্ষেত্র। একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা। শুধু দক্ষিণ ইরানেই কেন হামলা করে আমেরিকা, কিন্তু কেন? দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বেলুচিস্তানে আবারও রক্তক্ষয়ী সংঘাতের খবর সামনে এসেছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দীর্ঘদিন ধরে অস্থির এই প্রদেশে এবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর বড় ধরনের হামলার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। তাদের দাবি, মস্তং এলাকায় অতর্কিত হামলায় অন্তত ৪৫ পাকিস্তানের সেনা নিহত হয়েছেন। ঘটনাটি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বেলুচিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের মানচিত্রে থাকা একটি প্রদেশ আবারও পরিণত হয়েছে সংঘাতের কেন্দ্রে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দীর্ঘদিন ধরে অশান্ত বেলুচিস্তানে এবার সরাসরি হামলার শিকার হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। মস্তং এলাকার কাছে এক ভয়াবহ অতর্কিত হামলায় অন্তত ৪৫ পাকিস্তানি সেনা নিহত হওয়ার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ। এই হামলা শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলেনি, বরং অঞ্চলটির দীর্ঘদিনের রাজনৈতিক সংকটকেও সামনে নিয়ে এসেছে। ঘটনাটি ঘটে বেলুচিস্তানের মস্তং এলাকায়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রথমে একটি সেনাবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর ঘটনাস্থলে অতিরিক্ত সেনাদল পৌঁছালে তাদের ওপরও দ্বিতীয় দফায় আক্রমণ চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। বেলুচ লিবারেশন আর্মির দাবি, তাদের ফাতেহ স্কোয়াড এই হামলা পরিচালনা করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে জিয়ারত ও লাস বেলায় পৃথক হামলায় পাকিস্তানের পুলিশ ও সেনা সদস্য নিহত হন। এসব ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশ যৌথভাবে অপারেশন সাবান নামে বড় ধরনের অভিযান শুরু করেছে। অভিযানে বিমান বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে পাল্টা অবস্থানে রয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোও। তারা দাবি করছে, বেলুচিস্তানের মানুষের অধিকার আদায়ের জন্য তাদের লড়াই অব্যাহত থাকবে। কিন্তু কেন বারবার উত্তপ্ত হয়ে উঠছে বেলুচিস্তান? বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক অসন্তোষ। প্রাকৃতিক গ্যাস সহ বিপুল সম্পদের মালিক হলেও পাকিস্তানের এই প্রদেশটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের অভিযোগ করে আসছে। স্থানীয়দের অভিযোগ, তাদের সম্পদ ব্যবহার করে কেন্দ্রীয় সরকার লাভবান হলেও সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছে না। বেলুচিস্তানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় নির্মিত গাওয়াদর বন্দর। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রকল্পকে ঘিরেও স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর দাবি, এই প্রকল্পে চীন ও পাকিস্তান লাভবান হলেও স্থানীয় জনগণ পিছিয়ে পড়ছে। এ কারণেই তারা পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও চীনা স্বার্থকে লক্ষ্যবস্তু করছে বলে দাবি করা হয়। বিশ্লেষকদের মতে, বেলুচিস্তানের এই সংঘাত শুধু একটি প্রাদেশিক সমস্যা নয়, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা, চীনের বিনিয়োগ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও বড় চ্যালেঞ্জ। সামরিক অভিযান দিয়ে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রয়োজন রাজনৈতিক উদ্যোগ এবং স্থানীয় জনগণের আস্থা অর্জন। বেলুচিস্তানে নতুন করে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখন প্রশ্ন তুলছে, সামরিক শক্তি দিয়ে কি এই দীর্ঘদিনের সংকটের সমাধান সম্ভব, নাকি প্রয়োজন ভিন্ন কোনো পথের? পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো অঞ্চল। জেসমিন জাহান, কালবেলা।
ইতিহাসের এক স্মৃতিকে সামনে এনে পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির কড়া সমালোচনা করেছিলেন এক তরুণী চিকিৎসক। এটা 1948 সাল নয়, এটা 2024, আর এটা বাংলাদেশ নয়, বেলুচিস্তান। এই বক্তব্যের মধ্য দিয়ে আলোচনায় আসেন ডক্টর মাহরাং বালোচ। রাষ্ট্রীয় দমনপীড়ন ও জোরপূর্বক গুমের অভিযোগ তুলে দেওয়া সেই ভাষণ তাকে বেলুচিস্তানের অন্যতম আলোচিত কণ্ঠে পরিণত করেছে। বর্তমানে কারাগারে থাকলেও তাকে ঘিরে আলোচনা থামেনি, বরং নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার নাম। বিস্তারিত রিপোর্টে। এটা 1948 সাল নয়, এটা 2024, আর এটা বাংলাদেশ নয়, বেলুচিস্তান। শত শত নিপীড়িত মানুষের সামনে দাঁড়িয়ে কথাগুলো উচ্চারণ করেছিলেন এক তরুণী চিকিৎসক। কয়েকটি বাক্যেই তিনি পাকিস্তান রাষ্ট্রকে ফিরিয়ে নিয়ে যান তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে। 1971 সালের পূর্ব বাংলার স্মৃতি টেনে তিনি সতর্ক করে দেন, একই শোষণ, একই গুম, একই দমনপীড়নের পথ আবারও বেছে নিচ্ছে পাকিস্তান। সেই তরুণীর নাম ডক্টর মাহরাং বালোচ। কারাগারে বন্দী থেকেও আজ তিনি শুধু বেলুচিস্তানের প্রতিরোধের মুখ নন, পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রকে কাঁপিয়ে দেয়া সবচেয়ে আলোচিত কণ্ঠগুলোর একটি। 2023 সালের ডিসেম্বর মাসে বেলুচিস্তানের রাষ্ট্রীয় দমনপীড়ন ও জোরপূর্বক গুমের বিরুদ্ধে 1600 কিলোমিটার পথ হেঁটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায় মার্চ এগেইনস্ট বেলুচ জেনোসাইড। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে টেনে আলোচিত এই ভাষণটি দেন ডক্টর মাহরাং বালোচ। 2025 সালের 11 মে বেলুচ ইয়াকজিহিতি কমিটি BYC তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এটি পুনরায় প্রকাশ করে। পাকিস্তান 1971 সালে বাঙালিদের ওপর বর্বরতা চালিয়ে নিজের দেশকে টুকরো করেছিল। সেই একই শোষণের নীল নকশা তারা আজ আঁকছে বেলুচিস্তানে। কিন্তু ডক্টর মাহরাং সেই দিন তাদের মনে করিয়ে দিয়েছিলেন, ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় একরকম হয় না। 2009 সালে মাত্র 16 বছর বয়সে যখন মাহরাংয়ের বাবাকে পাকিস্তানি বাহিনী গুম করে এবং 3 বছর পর তার ক্ষতবিক্ষত লাশ ফেরত দেয়, সেদিন থেকেই এই চিকিৎসকের রক্তে মিশে যায় প্রতিরোধের আগুন। মাহরাং বালোচ তার একটি ঐতিহাসিক ও আবেগঘন ভাষণে মনে করিয়ে দেন, তৎকালীন পূর্ব পাকিস্তান যেভাবে শুরু থেকেই রাষ্ট্রীয় বৈষম্য, ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত এবং রাজনৈতিক বঞ্চনার শিকার হয়েছিল, আজকের বেলুচিস্তানও ঠিক একই চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। 1948 সালে বেলুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পর থেকেই সেখানকার মানুষের ওপর যে দমন পীড়ন শুরু হয়, তার সাথে তিনি তৎকালীন পূর্ব বাংলার শোষিত মানুষের মিল খুঁজে পান। তিনি স্পষ্ট করে বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে রাষ্ট্র যদি একই ভুল বারবার করতে থাকে, তবে তার পরিণতি কখনো শুভ হতে পারে না। 1971 में वो तहरीकें चलाई जो पाकिस्तान में किसी ने नहीं चलाई। বেলুচিস্তানের মাটির নিচে সোনা, তামা আর গ্যাসের খনি, অথচ সেখানকার মানুষের ভাগ্যে জোটে শুধু বন্দিশালা আর লাশের গন্ধ। পাকিস্তান সরকার যাকে আইন শৃঙ্খলা রক্ষা বলে দাবি করে, মাহরাং বালোচ দুনিয়ার সামনে তার আসল রূপটা উন্মোচন করে দিয়েছিলেন, যা হলো রাষ্ট্রীয় স্পন্সরে নির্বিচারে মানুষকে গুম করা। বেলুচ ইয়াকজিহিতি কমিটির মাধ্যমে তিনি কোনো অস্ত্র না তুলে কেবল সত্যের জোরে পাকিস্তানের সামরিক শক্তির অহংকার গুড়িয়ে দিয়েছেন বলে মত অনেক রাজনীতিবিদদের। হাজারো অসহায় মা বোনের কান্নাকে তিনি বানিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার। আর এই কারণেই আজ আন্তর্জাতিক মহলে তিনি নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার। 2024 সালের এক বিক্ষোভের সময় আধা সামরিক বাহিনীর সদস্য নিহতের ঘটনায় সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগে ডক্টর মাহরাংকে 2025 সালে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি রয়েছে। পাকিস্তানের এক সন্ত্রাস বিরোধী আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেও বলে মত অনেকের। তার পরিবার ও আইনজীবীদের মতে এই বিচার ছিল সম্পূর্ণ প্রহসনমূলক, যেখানে তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। কিন্তু লোহার গড়াত দিয়ে কি আর আগ্নেয়গিরি চেপে রাখা যায়? কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেও পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠছে ডক্টর মাহরাংয়ের শেষ বার্তা, লড়াই চলবে। ভেনিসে মার্কিন রাষ্ট্রদূতের সফর ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইতালি জুড়ে। বিলাসবহুল সুপার ইয়টের আগমনকে কেন্দ্র করে রাস্তায় নেমেছে শত শত বিক্ষোভকারী।
মেক আমেরিকা গো অ্যাওয়ে না সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে ঐতিহাসিক এই শহর। স্থানীয়দের অভিযোগ, অতি ধনীদের বিলাসবহুল কর্মকাণ্ড ভেনিসের ঐতিহ্য ও স্বাভাবিক জীবনকে হুমকির মুখে ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলেও সংঘর্ষের ঘটনাও ঘটে। বিস্তারিত রিপোর্টে। গাজা থেকে ইরান, মার্কিন নীতির বিরুদ্ধে ক্ষোভ এবার আছড়ে পড়ল ইতালির ভেনিসে। $450 মিলিয়ন সুপার ইয়টে মার্কিন রাষ্ট্রদূতের আগমন ঘিরে মেক আমেরিকা গো অ্যাওয়ে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহর, এমনটাই খবর ডয়েচে ভেলের। কিন্তু প্রশ্ন উঠছে, মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে কেন এত ক্ষোভ তাদের? ভেনিসে মার্কিন রাষ্ট্রদূতের বিলাসবহুল সুপার ইট আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা এবং আন্দোলনকারীদের তীব্র বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতালির ঐতিহাসিক লেগুন শহর ভেনিসকে ধনকুবেরদের খেলার মাঠ বানানোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুক্রবার রাস্তায় নামে শত শত অ্যাক্টিভিস্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। বিক্ষোভে অংশ নেওয়া অ্যাক্টিভিস্টদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী বিভিন্ন ব্যানার দেখা যায়। ব্যানারে লেখা ছিল, ভেনিস আমেরিকান নয়, ভেনিস বিক্রয়ের জন্য নয় এবং এখানে কোনো রাজা বা আলিগার্কদের ঠাঁই নেই। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিশ্বজুড়ে মেগা রিচ বা অতি ধনীরা ভেনিসকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছেন এবং শহরের ঐতিহ্যকে ধ্বংস করছেন। বিক্ষোভের মূল কারণ ছিল মার্কিন রাষ্ট্রদূত এবং বিলিয়নিয়ার ব্যবসায়ী তিলম্যান ফার্টিটার মালিকানাধীন বোর্ডওয়াক নামক একটি 117 মিটার দীর্ঘ মেগা নৌযানের আগমন। বার্ষিক ঐতিহ্যবাহী ফেস্তা দেল রেদেন্দোরে উৎসবের প্রাক্কালে এই বিশাল জাহাজটি ভেনিসে নোঙর করে। এটি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ফুটেজে দেখা যায় আন্দোলনকারীরা পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে এগোনোর চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায় এবং এতে অন্তত একজন আন্দোলনকারী আহত হন। এই ঘটনার পেছনে ভেনিসে অতিরিক্ত পর্যটন এবং বিলাসবহুল পর্যটনের বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ জড়িয়ে রয়েছে। একই সাথে আন্দোলনকারীরা মার্কিন পররাষ্ট্রনীতি, বিশেষ করে গাজা এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে তাদের তীব্র অসন্তোষ প্রকাশ করেন। মার্কিন রাষ্ট্রদূতের প্রমোত্তরীর আগমন মূলত সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটিয়েছে। টিলম্যান ফেরিদিতার এই সফর ফ্রিডম 250 কোস্টাল ডিপ্লোমেসি ট্যুরের অংশ। নিজের অর্থায়নে তিনি সুপার ইয়টে করে ইতালির বিভিন্ন উপকূলীয় অঞ্চল সফর করছেন। তার দাবি, এই সফরের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইতালির ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। কিন্তু সমালোচকরা বলছেন, এমন বিলাসবহুল সফর সাধারণ মানুষের বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। টিলম্যান ফেরিদিতা হলেন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যবসায়ী। রেস্তোরাঁ, হোটেল এবং ক্যাসিনো ব্যবসার মাধ্যমে গড়েছেন $11.3 বিলিয়ন সম্পদ। তিনি NBA দল হিউস্টন রকেটসের মালিক এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক সমর্থক ও দাতা। বিথি দাস, কালবেলা। একসঙ্গে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজন, কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সবকিছু। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নতুন যমুনা সেতুতে নদীতে ঝাঁপ দেন এক তরুণ, আর তারপরেই ঘটনাস্থল ছেড়ে চলে যান সঙ্গে থাকা তরুণী। সামাজিক মাধ্যমে আলোচিত এই ঘটনাটি উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ নদী থেকে ওই তরুণকে জীবিত উদ্ধার করে। বিস্তারিত রিপোর্টে। একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক। তার ঝাঁপ দেওয়ার পরই পালালেন প্রেমিকা। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নতুন যমুনা সেতুতে ঘটে যাওয়া এমনই এক অবিশ্বাস্য ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই নাটকীয় বাস্তবতার চিত্র। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার অন্নগুপ্ত নামের এক যুবক ও তার প্রেমিকা যমুনা সেতুতে এসেছিলেন একসাথে জীবন শেষ করার পরিকল্পনা নিয়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভালোবাসার টানে জীবন বিসর্জন দিতে দুজনের মধ্যে আত্মহত্যার চুক্তি হয়েছিল। কিন্তু অন্য নদীতে ঝাঁপ দেয়া মাত্রই বদলে যায় পরিস্থিতি। প্রেমিকা ভয়ে বা অন্য কোনো কারণে পিছুপা হন এবং প্রেমিককে উত্তাল স্রোতে ফেলে রেখে এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে হেঁটে চলে যান।
তবে ভাগ্য সহায় ছিল তরুণের। যমুনার বুকে অন্যুর খাবি খাওয়ার দৃশ্যটি স্থানীয়দের চোখে পড়লে তারা দ্রুত পুলিশে খবর দেন। এরপরই শুরু হয় টান টান উত্তেজনা। পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের যৌথ ও দ্রুত তৎপরতায় অন্যুকে নদী থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। আইনি প্রক্রিয়া শেষে বর্তমানে সুস্থ থাকা অন্যুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে কেন এই যুগল আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তা এখনো রহস্য। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে এবং একই সাথে পলাতক ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সনম সিদ্দিকী, কালবেলা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন এক প্রশ্ন সামনে এসেছে। কেন যুক্তরাষ্ট্রের হামলার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শুধু দক্ষিণ ইরান? তেহরানের দাবি এর পেছনে রয়েছে তাদের বহুবস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, সমন্বিত সামরিক প্রস্তুতি এবং হরমুজ প্রণালীকে ঘিরে দীর্ঘদিনের কৌশলগত পরিকল্পনা। ইরানের ভাষ্য অনুযায়ী এই শক্তিশালী প্রতিরক্ষা বলয়ের কারণে যুক্তরাষ্ট্র বড় পরিসর সংঘাতে না গিয়ে দক্ষিণাঞ্চলে সীমিত হামলার পথ বেছে নিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। শুধু দক্ষিণ ইরানেই বারবার হামলা চালায় আমেরিকা। এতে প্রশ্ন জাগে, এটি কি যুদ্ধ কৌশল নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য? ইরানের দাবি এর পেছনে রয়েছে তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, সমন্বিত সামরিক প্রস্তুতি এবং হরমুজ প্রণালীকে ঘিরে দীর্ঘদিনের যুদ্ধ পরিকল্পনা। এমনটাই জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং এটি বহু বছর ধরে প্রস্তুত করা একটি সামরিক কৌশলের অংশ। ইরানের দাবি, বর্তমানে দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ইউনিট এবং অন্যান্য সামরিক বাহিনী একটি অভিন্ন কমান্ডের অধীনে পরিচালিত হচ্ছে। ফলে প্রতিপক্ষকে আলাদা কোনো বাহিনীর নয়, বরং একটি সমন্বিত সামরিক শক্তির মুখোমুখি হতে হচ্ছে। ইরানি বিশ্লেষকদের মতে, দ্রুতগতির যুদ্ধজাহাজ, সাবমেরিন, উপকূলীয় ক্ষেপণাস্ত্র, নজরদারি ড্রোন এবং গোয়েন্দা সক্ষমতা মিলিয়ে এমন একটি প্রতিরক্ষা বলয় তৈরি করা হয়েছে যেখানে একটি স্তর ভেদ করলেও সামনে অপেক্ষা করছে আরও শক্তিশালী প্রতিরোধ। তাদের দাবি, হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তও সেই বার্তাই দিচ্ছে। মেহের নিউজ জানিয়েছে, সম্প্রতি সেনাবাহিনী ও আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদের যৌথ বৈঠকে সামরিক অভিযান, গণমাধ্যমে তথ্য প্রকাশ এবং যুদ্ধকালীন কৌশল নিয়ে সমন্বয় জোরদারের সিদ্ধান্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নতুন নয়। ইরানের সর্বোচ্চ নেতার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রহিম সাফাভির দাবি, প্রায় ১.৫ দশক আগে সর্বোচ্চ নেতার নির্দেশে পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সামরিক পরিকল্পনা তৈরি করা হয়েছিল। পরে সেটি অনুমোদনের পর সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের কাছে হস্তান্তর করা হয়। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়ে থাকে, তাহলে তেহরান কিংবা দেশের অন্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে বড় ধরনের হামলা চালাচ্ছে না কেন? ইরানি বিশ্লেষকদের দাবি, ওয়াশিংটন জানে সংঘাত আরও বিস্তৃত হলে তারা এমন এক যুদ্ধে জড়িয়ে পড়বে যেখান থেকে সহজে বের হওয়া সম্ভব হবে না। তাই আপাতত দক্ষিণাঞ্চলে সীমিত হামলার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র এবং বড় ধরনের সামরিক সংঘর্ষ এড়িয়ে চলছে। তাদের মতে, আজকের ইরান আর আগের ইরান নয়। সামরিক শক্তি এবং বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা এখন তেহরানের সবচেয়ে বড় অস্ত্র, আর সেই কারণেই প্রতিটি পদক্ষেপ নেয়ার আগে নতুন করে হিসেব কষতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। জেসমিন জাহান, কালবেলা। দর্শক শুনছিলেন সারা বিশ্বের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।